গল্পের শুরু হয় যখন সোভিয়েত ইউনিয়ন পোল্যান্ড আক্রমণ করে এবং বহু মানুষকে বন্দী করে। তাদের মধ্যেই একজন সেনা কর্মকর্তা ছিলেন যার নাম ইয়ান। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয় এবং তাকে একটি কাগজে সাইন করতে বলা হয়। ঠিক তখনই সেখানে বসে থাকা এক কর্মকর্তা ইয়ানের স্ত্রীকে ভেতরে ডেকে পাঠায় এবং জিজ্ঞাসা করে, তুমি কি জানো এই ব্যক্তি তোমার স্বামী? এরপর আবার প্রশ্ন করা হয়, তুমি কি স্বীকার করো যে সে রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছে? তখন ইয়ানের স্ত্রীকে বাধ্য করা হয় বলতে যে সে কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং বিদেশে গুপ্তচর বৃত্তি করে থাকে। এই কথা শুনে ইয়ানের খুব কষ্ট হয়, কিন্তু সে জানতো তার স্ত্রী নিজের ইচ্ছায় এসব বলেনি, তাকে জোর করেই এই স্বীকারোক্তি করানো হয়েছে। এরপর ইয়ানের 20 বছরের কারাদণ্ড হয় এবং তাকে সাইবেরিয়ার এক ভয়ঙ্কর কারাগারে পাঠানো হয়। এটি এমন একটি জায়গা যেখান থেকে কাউকে মুক্ত করলেও সে বেঁচে ফিরতে পারবে না, কারণ চারিদিকে হাজার হাজার কিলোমিটার জুড়ে শুধু বরফে ঢাকা জঙ্গল। সময়টা ছিল 1940 সাল। জেলে পৌঁছানোর পর নতুন বন্দীদের একজন কর্মকর্তা বলে, শুধু এই কারাগার নয়, চারপাশের পুরো এলাকাটাই তোমাদের জন্য কারাগার। হাজার হাজার কিলোমিটার পর্যন্ত কোথাও কোনো সভ্যতার চিহ্ন নেই। আর প্রকৃতি যদি তোমাদের বাঁচিয়েও দেয়, এখানকার মানুষ তোমাদের বাঁচতে দেবে না। পুরস্কারের লোভে তারা বিন্দুমাত্র দ্বিধা না করে তোমাদের হত্যা করবে। এরপর সবাই জেলের ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর খাবার বিতরণ শুরু হয়। সেখানে একজন বৃদ্ধকে দেখা যায় যার নাম মিস্টার স্মিথ। তিনি একজন আমেরিকান। খাবার নেওয়ার সময় তার হাত থেকে এক টুকরো রুটি মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে আরেক বন্দী সেটি কুড়িয়ে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ইয়ান দ্রুত নিজের রুটির টুকরো তুলে নিয়ে সেটি বৃদ্ধ স্মিথকে দিয়ে দেয়। এটা দেখে মিস্টার স্মিথ বলেন, তুমি কি এখানে মরতে চাও? এই রাশিয়ায় এত দয়া দেখিয়ে কেউ বেঁচে থাকতে পারে না। ইয়ান শান্তভাবে উত্তর দেয়, একদিন তো মরতেই হবে, কিন্তু ততদিন আমি মানুষ হিসাবেই বাঁচতে চাই। এই বলেই মিস্টার স্মিথ সেখান থেকে চলে যান। এরপর আরেক বন্দী ইয়ানের কাছে এসে জিজ্ঞাসা করে, তোমার কত বছরের সাজা হয়েছে? ইয়ান বলে, 20 বছর। তারপর ইয়ান তাকে পাল্টা জিজ্ঞাসা করে, আর তোমার? লোকটি উত্তর দেয়, 10 বছর। সে আগে একজন অভিনেতা ছিল। ইয়ান আবার জানতে চায়, আজ পর্যন্ত কি কেউ এই জেল থেকে পালাতে পেরেছে? লোকটি বলে, না, আজ পর্যন্ত কেউ পারেনি। তুমিও পালানোর কথা ভাবো না, পালানোর চেষ্টা করলে নিশ্চিত মারা পড়বে। এই কারাগারে বিভিন্ন দেশের অনেক বন্দী ছিল। তাদের মধ্যে কেউ রাজনৈতিক বন্দী, আবার কেউ ভয়ঙ্কর অপরাধী। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন একজন বন্দী ইয়ানকে আলাদা করে ডেকে বলে, আমি অনেকদিন ধরে তোমার মতো সাহসী একজন সঙ্গীর খোঁজ করছিলাম। আমরা যদি চারিদিকে নয় দক্ষিণের দিকে যাই তাহলে হয়তো পালানো সম্ভব, তবে শীত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন বের হলে প্রচণ্ড ঠান্ডায় বাঁচব না, আর আমাদের প্রচুর খাবার জমাতে হবে, কারণ সামনে যাত্রাটা অনেক দীর্ঘ। মঙ্গোলিয়া এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে। এরপর তারা দুজন গোপনে খাবার জমাতে শুরু করে। এই কারাগারের সব বন্দীকেই প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কাটার কাজ করতে হতো। তারা সকালে জঙ্গলে যেত এবং কাজ শেষ করে আবার জেলে ফিরে আসতো। একদিন কাজ শেষ করে ফেরার সময় হঠাৎ তীব্র তুষার ঝড় শুরু হয়। ঠান্ডা এতটাই ভয়ঙ্কর ছিল যে অনেক বন্দী সেখানেই জমে মারা যায়। সেই সময় মিস্টার স্মিথ বলেন, আমাদের জঙ্গলের ভেতরে আশ্রয় নিতে হবে, না হলে আমরা সবাই মারা যাব। কিন্তু জেলের দায়িত্বে থাকা কর্মকর্তা তার কথা শোনে না, কারণ সে জানতো বন্দীদের জঙ্গলে ঢুকতে দিলে তারা পালিয়ে যেতে পারে। তখন মিস্টার স্মিথ একাই জঙ্গলের দিকে হাঁটতে শুরু করেন, আর একজন গার্ড তাকে থামানোর চেষ্টা করে। গার্ড চিৎকার করে বলে, থামো, না হলে গুলি করে দেব। কিন্তু মিস্টার স্মিথ একটুও থামে না। তিনি জানতেন এখানে দাঁড়িয়ে থাকলে নিশ্চিত মৃত্যু হবে। অবশেষে জেলের দায়িত্বপ্রাপ্ত গার্ড আদেশ দেয়, সবাই জঙ্গলের দিকে যাও। এরপর সব বন্দী জঙ্গলের ভেতরে আশ্রয় নেয় এবং এভাবেই তারা প্রাণে বেঁচে যায়। পরের দিন সকালে সব বন্দীকে ডেকে এক লাইনে দাঁড় করানো হয়। একজন অফিসার এসে মিস্টার স্মিথকে সামনে ডাকে। সে ব্যঙ্গ করে বলে, তোমার তো খুব ঠান্ডা লাগে তাই না? বাইরে এসে দাঁড়াও। এভাবেই একে একে আরো অনেক বন্দীকে সামনে বের করে আনা হয়। তাদের মধ্যে একজন ছিল ভস। ভস হতাশ হয়ে বলে, আমাদের যদি গুলি করে মেরে ফেলতো তাহলে হয়তো ভালোই হতো, কারণ এখানে শুধুই মৃত্যু অপেক্ষা করছে। এই জায়গায় মৃত্যু ছাড়া আর কিছুই নেই। এরপর তাদের সবাইকে খনিতে কাজ করতে পাঠানো হয়। একদিন কাজ করার সময় ইয়ানের চোখে একটি পরিকল্পনা আসে। সে গোপনে একজন বন্দীর সঙ্গে দেখা করে। লোকটি তাকে নিজের বাড়ির কথা বলে। বাড়ির বাইরে একটি বড় পাথরের নিচে একটি চাবি লুকিয়ে রাখা আছে। সেই চাবি দিয়ে বাড়ির ভেতরে ঢোকা যায় এবং সেখানে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র মজুদ রয়েছে। লোকটি ইয়ানকে সতর্ক করে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এখান থেকে পালানো অসম্ভব। কিন্তু ইয়ান
দৃঢ়ভাবে উত্তর দেয়, আমি এখানে থাকতে পারবো না, আমাকে যেভাবেই হোক বের হতে হবে। তখন স্মিথ বলেন, লোকটা মিথ্যাবাদী। আমি যখন নতুন এসেছিলাম তখন সে আমাকে একই গল্প বলেছিল, তবে আমি তোমার সঙ্গে পালাতে রাজি আছি। ইয়ান অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি কেন আমার সঙ্গে যেতে চান? স্মিথ হেসে বলেন, কারণ আমি তোমার সবচেয়ে বড় শক্তি আর দুর্বলতা দুটোই জানি। ইয়ান জানতে চাই, সেটা কি? স্মিথ উত্তর দেন, তোমার মানবিকতা। তিনি সেই ঘটনার কথা মনে করিয়ে দেন যখন তার খাবারের টুকরো মাটিতে পড়ে গিয়েছিল এবং আরেকজন বন্দী সেটা কুড়িয়ে নেওয়ার চেষ্টা করছিল। তখন ইয়ান নিজের খাবার তাকে দিয়ে দিয়েছিল। সেই মুহূর্তে স্মিথ বুঝেছিলেন, যদি পথে কখনো তিনি অসুস্থ বা দুর্বল হয়ে পড়েন তাহলে ইয়ান তাকে কখনো ফেলে যাবে না। ধীরে ধীরে মোট 7 জন বন্দী একসঙ্গে পালানোর পরিকল্পনায় যোগ দেয়। তাদের মধ্যে ছিল ইয়ান, মিস্টার স্মিথ, একজন ভয়ঙ্কর অপরাধী, একজন অভিনেতা, একজন দৃষ্টিশক্তি সমস্যায় ভোগা ব্যক্তি এবং আরও কয়েকজন। অবশেষে পালানোর দিন এসে যায়। প্রচণ্ড তুষারঝড় শুরু হয়। ইয়ান বলে, এটাই আমাদের সবচেয়ে ভালো সুযোগ। আমরা এগিয়ে গেলে বরফে আমাদের পায়ের ছাপ দ্রুত মুছে যাবে। তখন গার্ডরা বুঝতেই পারবে না আমরা কোন দিকে গেছি। সেই রাতেই তারা জেলে জেনারেটর বন্ধ করে দেয়। জেনারেটর সর্বোচ্চ 10 মিনিট বন্ধ রাখা সম্ভব ছিল, আর এই 10 মিনিটের মধ্যেই 7 জন বন্দী সফলভাবে কারাগার থেকে পালিয়ে যায়। যখন গার্ডরা বিষয়টি টের পায় তখনই তারা তাদের পিছু নেওয়া শুরু করে, কিন্তু ঝড় এতটাই ভয়ঙ্কর ছিল যে সামনে কিছুই দেখা যাচ্ছিল না। এরপর বন্দীদের ধরতে তাদের পেছনে প্রশিক্ষিত কুকুরও ছেড়ে দেওয়া হয়। এদিকে 7 জন প্রাণপণে দৌড়াতে থাকে। তীব্র ঠান্ডা এবং তুষার ঝড়ে তাদের সামনে কয়েক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছিল না। ঠিক তখন ইয়ান সেই অপরাধী বন্দীকে বলে, তোমার কাছে যে ছুরিটা আছে সেটা আমাকে দাও। লোকটি ছুরিটি দিয়ে দেয়। ইয়ান গাছের ছাল কেটে সবার জন্য মুখোশ তৈরি করে, যাতে বরফ শীতল বাতাস সরাসরি মুখে না লাগে এবং তারা দীর্ঘক্ষণ হাঁটতে পারে। মুখোশ পরে সবাই আবার ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। তারা সারা রাত হেঁটে পরদিন সকাল নাগাদ সাইবেরিয়ার সেই ভয়ঙ্কর কারাগার থেকে অনেক দূরে চলে আসে। সকালে তারা নিজেদের কাছে থাকা খাবার গুনে দেখে। তাদের কাছে মাত্র কয়েক সপ্তাহের খাবার ছিল, অথচ সামনে অপেক্ষা করছে হাজার হাজার কিলোমিটার দীর্ঘ পথ। স্মিথ ইয়ানকে বলে, ওই অপরাধীকে বিশ্বাস করে তুমি ঠিক করনি। সে খুবই নিষ্ঠুর। জেলের ভেতরে শুধু একটা সোয়েটারের জন্য সে একজন মানুষকে খুন করেছিল। ইয়ান উত্তর দেয়, আমি জানি, কিন্তু তার কাছে আর একটা ছুরি আছে, আর সামনে সেই ছুরি আমাদের খুব দরকার হবে। এরপর তারা আবার দক্ষিণের দিকে যাত্রা শুরু করে। সূর্য আর ছায়ার অবস্থান দেখে ইয়ান পথ নির্ধারণ করছিল। তাদের লক্ষ্য ছিল সাইবেরিয়ার সীমান্ত পেরিয়ে বহু দূরের মঙ্গোলিয়ায় পৌঁছানো। ধীরে ধীরে রাত নেমে আসে। সবাই এক জায়গায় বসে পড়ে। তখন তাদের একজন বলে, আমাদের কিছু খেতে হবে, না হলে আমরা কেউ বাঁচতে পারবো না। তাদের মধ্যে একজন বলে, আমি ফাঁদ পাততে পারি, 1 সপ্তাহের মধ্যে নিশ্চয়ই কোনো শিকার ধরতে পারবো। কিন্তু ইয়ান বলে, আমাদের থেমে থাকলে চলবে না, আমাদের ক্রমাগত এগিয়ে যেতে হবে। এক জায়গায় থাকার মতো সময় আমাদের হাতে নেই। তখন সেই অপরাধী বন্দী বলে, চলো কোনো একটা গ্রামে যাই, সেখানে নিশ্চয়ই খাবার পাওয়া যাবে। ইয়ান তার কথার সঙ্গে একমত হয় না। সে বলে, গ্রামে গেলে খাবার পাওয়ার বদলে আমরা ধরা পড়ব। অপরাধী বন্দী তবু নিজের মতোই অটল থাকে। সন্ধ্যা নেমে আসে। সেই রাতে প্রচণ্ড ঠান্ডা পড়ার সম্ভাবনা ছিল, তাই সবাই আগুন জ্বালানোর জন্য কাঠ সংগ্রহ করতে বেরিয়ে পড়ে। যিনি ঠিক মতো দেখতে পেতেন না তিনিও কাঠ আনতে যান, কিন্তু ফেরার পথে তিনি পথ হারিয়ে ফেলেন। সবাই ফিরে এসে দেখে একজন কম। তখন তারা বুঝতে পারে যিনি রাতের অন্ধকারে দেখতে পান না তিনিই নিখোঁজ। তাকে খুঁজতে সবাই চারিদিকে ছুটে যায়, কিন্তু কোথাও তার সন্ধান মেলে না। পরদিন সকালে তারা তাকে অল্প দূরে বসে থাকতে দেখে, কিন্তু ততক্ষণ সে প্রচণ্ড ঠান্ডায় জমে মারা গেছে। তারা সেখানেই তাকে কবর দেয় এবং আবার যাত্রা শুরু করে। এভাবেই হাঁটতে হাঁটতে অনেক দিন কেটে যায়। বরফে ঢাকা এলাকা পেছনে পড়ে যায়, আর তারা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এগোতে থাকে। একদিন সবাই বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ কিছু পশুর আওয়াজ শুনে তারা সেদিকে দৌড়ে যায়। সেখানে গিয়ে দেখে একটি বড় বন্য প্রাণী অন্য কয়েকটি প্রাণীর আক্রমণের শিকার হয়েছে, আর তারা দেরি না করে প্রাণীটিকে মেরে ফেলে। তখন তাদের অবস্থা এমন ছিল যে ক্ষুধায় তারা প্রায় পশুর মতো হয়ে গিয়েছিল। তারা জানতো এখন যদি খাবার না পায় তাহলে বাঁচবে না। এরপর ইয়ান সিদ্ধান্ত নেয় সে একাই সামনে গিয়ে রাস্তা খুঁজে দেখবে, কারণ সবাই একসঙ্গে এগোতে পারছিল না। ক্ষুধা ও ক্লান্তিতে তাদের শরীরে আর শক্তি অবশিষ্ট ছিল না। রওনা হওয়ার আগে ইয়ান বলে, আমি যদি 1 সপ্তাহের মধ্যে ফিরে না আসি তাহলে ধরে নেবে আমি আর বেঁচে নেই। তোমরা অপেক্ষা না করে সামনে এগিয়ে যাবে।
এরপর সে একাই পথ চলা শুরু করে। প্রচণ্ড ক্ষুধা, দুর্বলতা আর ক্লান্তি তাকে বারবার হার মানাতে চাইছিল। হাঁটতে হাঁটতে সে বিভ্রম দেখতে শুরু করে। তার চোখের সামনে নিজের বাড়ি ভেসে ওঠে। বাড়ির সামনে সেই পাথরটাও দেখতে পায়, যার নিচে চাবি লুকিয়ে রাখা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সে কোনোভাবে নিজের সঙ্গীদের কাছে ফিরে আসে। সে জানায়, এখান থেকে 3 দিনের পথ পেরোলেই একটি হ্রদ আছে, আমাদের সেখানেই পৌঁছাতে হবে। এটুকু বলেই ইয়ান অজ্ঞান হয়ে যায়। তার বন্ধুরা আগুন জ্বালিয়ে তাকে গরম রাখে। পরদিন সকালে তার শরীর কিছুটা সুস্থ হলে সবাই আবার যাত্রা শুরু করে। পথে চলার সময় তার মনে হয় কেউ যেন তাদের অনুসরণ করছে। তারা সতর্ক হয়ে সেই ব্যক্তিকে ধরে ফেলে। কাছে গিয়ে দেখে সে একজন মেয়ে। মেয়েটি বলে, আমি রাশিয়ানদের কাছ থেকে পালিয়ে এসেছি, আমাকেও তোমাদের সঙ্গে নিয়ে চলো। কিন্তু সবাই তাকে না করে দেয়। তারা বলে, আমাদের কাছে খুবই অল্প খাবার আছে, আর একজন যোগ হলে খাবার আরো দ্রুত শেষ হয়ে যাবে, আমাদের গতি কমে যাবে। তাই বাধ্য হয়ে তারা মেয়েটিকে সেখানেই রেখে সামনে এগিয়ে যায়। কিছুক্ষণ পরে তারা একটি হ্রদের ধারে পৌঁছে দেখে কাদামাটির মধ্যে এক বন্যপ্রাণী আটকে আছে। তারা সেটিকে মেরে ফেলে এবং অনেক খাবার পেয়ে যায়। ঠিক তখনই তাদের একজনের সেই মেয়েটির কথা মনে পড়ে। সে ভাবে মেয়েটি হয়তো এখনো বেঁচে আছে। সে দৌড়ে আবার পেছনে ফিরে যায় এবং রাতের মধ্যে মেয়েটিকে নিয়ে ফিরে আসে। এরপর তারা তাকে নিজেদের দলে গ্রহণ করে। অনেকদিন পর সবাই পেট ভরে খাবার খায় এবং গভীর ঘুমে ঘুমিয়ে পড়ে। এতদিন পর এটাই ছিল তাদের প্রথম তৃপ্তির খাবার। তারা সেখানে কিছুদিন বিশ্রাম নেয়, চান করে, প্রচুর পরিমাণ জল পান করে এবং শক্তি সঞ্চয় করে। তারপর তারা আবার দীর্ঘযাত্রা শুরু করে। শুরুর দিকে সেই মেয়েটি নিজের পরিচয় নিয়ে অনেক মিথ্যা কথা বলেছিল, কিন্তু পরে সেসব সত্যি খুলে বলে। ধীরে ধীরে সে দলের সবার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। আরও কয়েকদিন পর তারা অবশেষে মঙ্গোলিয়ার সীমান্তে পৌঁছে যায়। এই দীর্ঘযাত্রায় তাদের অসংখ্য কষ্ট সহ্য করতে হয়েছে। তারা বরফে ঢাকা পাহাড় পার করেছে, ঘন জঙ্গল অতিক্রম করেছে, বাঁচার জন্য পোকামাকড় খেয়েছে, মৃত প্রাণীর মাংস খেয়েছে, এমনকি একসময় একটি কুকুর মেরেও খেতে বাধ্য হয়েছে। কিন্তু সোভিয়েত ইউনিয়ন ও মঙ্গোলিয়ার সীমান্ত পার হওয়ার ঠিক আগে তাদের সঙ্গে থাকা রাশিয়ান অপরাধীটি বলে, আমি আর সামনে যাব না, আমি এখানেই থেকে যাব। সে সেখানেই থেকে যায়। এরপর বাকি 6 জন সীমান্ত পেরিয়ে মঙ্গোলিয়ায় প্রবেশ করে। কিন্তু সেখানে পৌঁছে তারা গেটের সামনে স্ট্যালিনের ছবি দেখতে পায়। আর সেই ছবি দেখি তারা বুঝে যায় কমিউনিস্ট শাসন এখানেও পৌঁছে গেছে। যাদের হাত থেকে পালিয়ে তারা এত দূরে এসেছে, এখানেও তাদেরই প্রভাব। তাই সেখানে না থেমে তারা আবার যাত্রা শুরু করে। তারা সিদ্ধান্ত নেয় আগে চীনে যাবে, তারপর তিব্বত হয়ে শেষ পর্যন্ত ভারতে পৌঁছাবে। কারণ তখন ভারতে ব্রিটিশ শাসন চলছিল, আর তারা জানতো সেখানে পৌঁছাতে পারলে হয়তো নিরাপদে বাঁচতে পারবে। এতদিন তারা টানা কয়েক মাস ধরে হেঁটে চলেছে, হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে। এবার তাদের সামনে অপেক্ষা করছিল প্রচণ্ড গরম, তপ্ত রোদ আর বিশাল মরুভূমি। পথে একসময় মিস্টার স্মিথ বলেন, ওইদিকে নিশ্চয়ই জল আছে, দেখো সেখানে গাছপালা দেখা যাচ্ছে। কিন্তু ইয়ান বলে, না, আমাদের দক্ষিণ দিকে যেতে হবে, ওটা পূর্ব দিক, মরুভূমিতে এমন মরীচিকা দেখা যায়, এটা হয়তো শুধু চোখের ভুল। মিস্টার স্মিথ তার কথা মানেন না। তিনি এবং বাকি 4 জন সেই দিকেই এগিয়ে যেতে শুরু করে। বাধ্য হয়ে ইয়ানও তাদের সঙ্গে যায়। কিন্তু সেখানে পৌঁছে তারা অবাক হয়ে যায়। সত্যিই সেখানে একটি জলের উৎস ছিল। সবাই প্রাণ ভরে জল পান করে। তাদের ইচ্ছা হয় কয়েকদিন সেখানেই বিশ্রাম নেবে, কিন্তু ইয়ান আপত্তি জানায়। সে বলে, এখানে বেশি দিন থাকলে আমাদের খাবার শেষ হয়ে যাবে, ক্ষুধায় আমরা আরও দুর্বল হয়ে পড়ব, তখন সামনে এগোনো আরও কঠিন হয়ে যাবে। তাদের মধ্যে 2 জন বলে, আমাদের মনে হয় না আমরা আর এতটা পথ চলতে পারবো, আমাদের শরীরে আর কোনো শক্তি নেই। কিন্তু ইয়ান সবাইকে সাহস দিয়ে বলে, যাই হোক, আমাদের সামনে এগোতেই হবে। পরদিন তারা যতটা সম্ভব জল পান করে এবং যতটা বহন করা যায় ততটা জল সঙ্গে নিয়ে ভারতের উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করে। এবার তাদের সামনে ছিল অন্তহীন মরুভূমি। পথে বারবার মরুভূমির ভয়ঙ্কর বালুঝড়ের মুখোমুখি হতে হয়। এক সময় তাদের সঙ্গে থাকা সেই তরুণী আবার মাটিতে লুটিয়ে পড়ে। তারা তার পা দেখে বুঝতে পারে দীর্ঘ পথ হাঁটার কারণে তার পা একবারে ক্ষতবিক্ষত হয়ে গেছে। সে আর হাঁটার অবস্থায় নেই। তবুও সে উঠে দাঁড়ায়, কারণ সে চায় না তার জন্য দলের গতি কমে যাক। কিন্তু শেষ পর্যন্ত সে আর এই অসহনীয় কষ্ট সহ্য করতে পারে না। সেই দীর্ঘ যাত্রাপথেই তার মৃত্যু হয়। তারা পাথরের ধারে তার কবর দেয় এবং ভারাক্রান্ত হৃদয়ে আবার যাত্রা শুরু করে। এখন তারা মাত্র 5 জন বেঁচে আছে। তাদের প্রত্যেকের অবস্থায় খুব খারাপ। কারো শরীরে আরও শক্তি নেই,
তবু থেমে যাওয়ার উপায় ছিল না। আরও কিছু দূর হাঁটার পর তাদের মধ্যে একজন শিল্পীও মাটিতে লুটিয়ে পড়ে। অবশেষে সেও মারা যায়। এখন তারা মাত্র 4 জন। তাদের প্রচণ্ড ক্ষুধা, তীব্র তৃষ্ণা, সঙ্গে না আছে খাবার, না আছে এক ফোঁটা জল, অথচ সামনে এখনো অনেকটা পথ বাকি। আরও কিছু দূর এগিয়ে তারা মরুভূমির শেষ প্রান্তের কাছাকাছি পৌঁছে যায়, কিন্তু ততক্ষণে মিস্টার স্মিথের শরীর সম্পূর্ণ ভেঙে পড়ে। তিনি মাটিতে বসে বলেন, আমাকে এখানে রেখে যাও, আমি আর সামনে যেতে পারবো না। কিন্তু ইয়ান দৃঢ়ভাবে বলে, না, আমি আপনাকে ফেলে যাব না, আমার সবাই একসঙ্গে যাব। এরপর সে তার বাকি 2 সঙ্গীকে বলে, তোমরা সামনে গিয়ে জলের খোঁজ করো, আমরা ধীরে ধীরে তোমাদের পেছন পেছন আসছি। তারা 2জন সামনে চলে যায়। রাতের মধ্যে ইয়ান ও মিস্টার স্মিথ তাদের কাছে পৌঁছে যায়। 4জনই ক্লান্ত শরীরে সেখানেই ঘুমিয়ে পড়ে। তাদের অবস্থা তখন মৃত্যুর একবারে কাছাকাছি। পরদিন সকালে ইয়ান হঠাৎ দেখতে পায় একটি সাপ একটি পাথরের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে। সে সঙ্গে সঙ্গে সাপটিকে ধরতে ছুটে যায়, কারণ সেটাই এখন তাদের খাবার হতে পারে। সাপটিকে অনুসরণ করতে গিয়ে সে দেখতে পায় একটি বড় পাথরের গা বেয়ে অল্প অল্প করে জল ঝরছে। এটা দেখে সে আনন্দে চিৎকার করে সবাইকে ডাকে। 4জন ছুটে আসে এবং পাথরের গা থেকে ঝরে পড়া জলের ফোঁটা চেটে চেটে পান করতে থাকে। এরপর তারা সেই সাপটিকেও ধরে ফেলে। জল পান করার পর তাদের শরীরে কিছুটা শক্তি ফিরে আসে। সেই রাতে ইয়ান মিস্টার স্মিথের পাশে গিয়ে শান্তভাবে বলে, আমি জানি আপনার ছেলেকে রাশিয়ানরা হত্যা করেনি। আমি তার আসল নাম জানি। আমি কি সেই নামটা লিখে রাখতে পারি? ডেভিড স্মিথ বলেন, তুমি কি আমার ছেলের নাম নিয়ে আমার ভেতরে আবার বেঁচে থাকার ইচ্ছা জাগাতে চাইছো? কিন্তু আমার কাছে জীবনই একটা শাস্তি, আর মৃত্যু হলো মুক্তি। ইয়ান তখন বলে, তাহলে আপনি এতদিন নিজের জীবন শেষ করে দেননি কেন? মিস্টার স্মিথ উত্তর দেন, বেঁচে থেকে আমি নিজেকেই শাস্তি দিচ্ছিলাম। আমি আমার ছেলেকে নিয়ে রাশিয়ায় এসেছিলাম, তারপর রাশিয়ানরা আমাদের ধরে ফেলে এবং আমার ছেলেকে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করে। সে বাধ্য হয়েই আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিল, কিন্তু তারপর তারা তাকে হত্যা করে। তিনি আরও বলেন, ঠিক যেভাবে তোমার স্ত্রীকেও তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে বাধ্য করা হয়েছিল। ইয়ান দৃঢ় কণ্ঠে বলে, আমার স্ত্রী এখনো বেঁচে আছে। আমি জানি সে মারা যায়নি, আর আমি চাই না সে সারা জীবন অপরাধ বোধ নিয়ে বেঁচে থাকুক। তাই আমি যে কোনো মূল্যে তার সঙ্গে দেখা করতে চাই। আমি জানি সে নিজের ইচ্ছায় আমার বিরুদ্ধে সাক্ষী দেয়নি, সে সাক্ষী দিতে বাধ্য হয়েছিল, ঠিক যেমন আপনি আজও আপনার ছেলেকে দোষী মনে করেন না। পরদিন সকালে তারা 4জন আবার যাত্রা শুরু করে। আরও কয়েকশো কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর তারা অবশেষে চীনে পৌঁছে যায়। কিন্তু তারা চীনে থাকতে পারে না, তাই তারা সেখান থেকে তিব্বতের দিকে রওনা দেয়। আবারও তাদের সামনে বরফে ঢাকা বিশাল পাহাড় এসে দাঁড়ায়। অনেক কষ্টের পর তারা তিব্বতে পৌঁছায়। তিব্বতের মানুষ তাদের আন্তরিকভাবে স্বাগত জানায়, খাবার দেয় এবং বিশ্রামের ব্যবস্থা করে। সেখানকার লোকেরা বলে, এখান থেকে সিকিম হয়ে ভারতে যাওয়ার একটি পথ আছে, কিন্তু এখন বরফ পড়ার মৌসুম, এই সময় গেলে তুষার ঝড়ে আটকে পড়বে। আপাতত এখানেই থাকো, আবহাওয়া ভালো হলে আমরা তোমাদের যেতে সাহায্য করব। কিন্তু ইয়ান রাজি হয় না। সে বলে, আমি এখানে থামতে পারবো না, যদি একবার থেমে যাই তাহলে আর এগিয়ে যাওয়ার শক্তি পাবো না। তখন মিস্টার স্মিথ বলেন, আমি চীনেই যাব, শুনেছি সেখানে আমেরিকান সেনাবাহিনীর একটি শিবির আছে, সেখান থেকে আমি সরাসরি আমেরিকায় ফিরে যেতে পারবো। সেই রাতে সবাই সেখানে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ইয়ান ও তার বাকি 2 সঙ্গী ভারতের উদ্দেশ্যে রওনা দেয়, আর মিস্টার স্মিথ তিব্বতেই থেকে যান। অনেক পাহাড় পেরিয়ে অবশেষে সে 3জন ভারতে পৌঁছে যায়। ভারতে পৌঁছানোর পর তাদের অভ্যর্থনা জানানো হয়। ভারতে পৌঁছাতে তারা প্রায় 6400 কিলোমিটার পথ হেঁটে অতিক্রম করেছিল। বহু মাস ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে, অসংখ্য কষ্ট সহ্য করে তারা শেষ পর্যন্ত নিরাপদে ভারতে পৌঁছায়। এইভাবেই তাদের সেই অবিশ্বাস্য যাত্রার সমাপ্তি ঘটে। কিন্তু ইয়ানের জন্য সংগ্রাম তখনও শেষ হয়নি, কারণ সেই সময় পোল্যান্ডে এখনও সোভিয়েতদের নিয়ন্ত্রণে ছিল। তাই তিনি পরবর্তী প্রায় 50 বছর নিজের দেশে ফিরতে পারেননি। বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে হয়েছে, কারণ তিনি যদি পোল্যান্ডে ফিরে যেতেন তাহলে আবারও গ্রেপ্তার হওয়ার আশঙ্কা ছিল। অবশেষে 1989 সালে পোল্যান্ডের রাজনৈতিক পরিবর্তনের পর ইয়ান নিজের দেশে ফিরে যাওয়ার সুযোগ পায়। গল্পের শেষ দৃশ্যে আমরা সেই দৃশ্যটিই দেখি, যা পুরো সিনেমা জুড়ে বারবার ইয়ানের স্মৃতিতে ভেসে উঠছিল। তখন ইয়ান অনেক বৃদ্ধ হয়ে গেছে। সে নিজের বাড়ির সামনে এসে সেই পুরনো পাথরের নিচে থেকে চাবিটি বের করে, দরজা খুলে ধীরে ধীরে ঘরের ভেতরে প্রবেশ করে। সেখানে তার স্ত্রীও বৃদ্ধ হয়ে অপেক্ষা করছিল।
দীর্ঘ প্রায় অর্ধ শতাব্দীর পর তারা একে অপরের মুখোমুখি হয়। দুজন একে অপরকে জড়িয়ে ধরে অঝরে কেঁদে ফেলে। আর এই আবেগঘন মুহূর্তের মধ্যে দিয়েই সিনেমার গল্প শেষ হয়। আপনাদের এই সিনেমার গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ।